প্রদীপ্তার শরীরের প্রতিটি রোমকূপ শিহরিত হয়ে উঠল, হৃৎস্পন্দন ফুলকে উঠল, জড়বুদ্ধির ন্যায় স্তব্ধ হয়ে পড়ল সারা শরীর। মেরুদণ্ডের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতলাভ কিছু একটা। শ্রবণেন্দ্রিয় যেমন স্তব্ধ হলো, তেমনি কণ্ঠনারী হারালো বাক। শ্বেতাঙ্গ বদনের রং পাল্টে যেতেও বহুক্ষণ লাগলো না। লালাপ দেখাচ্ছে সমগ্র অনন। আদিপ পুনরায় বলছে, আপনার হৃদয়ে যে বিষাদের সিন্ধু তুলে আমি দূরত্ব গেড়েছিলাম, সেই বিষাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর স্তর কাটিয়ে দিতে খুব জলদি ফিরব। প্রদীপ্তার বক্ষপিঞ্জর জড়িয়ে যায় ও মনস্থ গলায় শুধোয়, কবে ফিরবেন? ধরুন 1 মাস। আবার 1 মাস? এই মাসের পর মাস অপেক্ষার পাল্লা কবে শেষ হবে? প্রদীপ্তার অন্তচ্ছেদ করে হতাশায়, তবুও মেনে নেয়। কাজের চেয়ে মানুষকে গুরুত্ব দেওয়াটা প্রদীপ্তা উপেক্ষা করল ও কোমল কণ্ঠে বলল, পথহারা পায়রার ফেলে যাওয়া শুভ্র পালকের মতো যত্ন সহিত আপনার করা আবদার রেখেছি। আবারও আপনার অপেক্ষায় আরো কিছু সময়ের জন্য আপেক্ষিত। প্রদীপ্তা, দ্রুত ফিরবেন কেমন? আদিপ ধীরে মাথা ঝুঁকায় ওপাশ থেকে, মুখে যথারীতি আজ্ঞা মানার সুরে বলে, নিশ্চয়ই। নীরবতা। পরপর পুনরায় আদিপ বলল, পরে কল করছি, ওকে, কাজ আছে। প্রদীপ তার অবশ্যই ইচ্ছে করল না কল কাটতে, তবুও নিষ্প্রভ গলায় বলল, জি। এইটুকু বলে যেই প্রদীপ্তা কান থেকে ফোন সরালো, অমনি ওপাশ থেকে আদিপ মনোহর গলায় বলে উঠল, রাখছি। পরবর্তী কলের আগ অব্দি ভালো থাকুন। আমার প্রিয় ধৈর্যশীল নারী, আপনার ব্যস্ত মানবের পক্ষ হতে ভালোবাসা। আফসোস, তার প্রিয় মানবী শুনল না শেষ শব্দটা, শুনল না এত ভালোবাসা মিশ্রিত বাক্যগুলো। যদি শুনতো তবে হয়তো জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তো। ফোন নামিয়ে পেছন ফিরে দরজার পানে চাইতে হাস্যোজ্জ্বল চেহারায় দাঁড়িয়ে থাকা অফিসার আদিফকে বললেন, তারপর তারপর কি করবেন এখন? তাকবীর সাহেবের কথা শুনে খুব স্বাভাবিকভাবে আদিপ প্রতিউত্তর করল, অসংখ্য মেসেজ জমে আছে, আপাতত সেসব পড়ে শেষ করা ব্যতীত অন্য কিছু না। তাকবীর ঠোঁটের হাসিটুকু প্রশস্ত করলেন, পাশ কেটে চলে গেলেন আদিবের। প্রদীপ্তের গোটা দিন কাটল আজ উৎফুল্লতার সহিত। সে সময়ে আদিবের কল কেটে ঘর ছেড়ে বেরোতেই ডাক পড়ে ওর। ইমদাদ খান তলব করছেন। ইমদাদ খানের কক্ষে গিয়ে হাজির হলে দেখা যায় কাব্য আর রুষা আগে থেকেই ওখানে উপস্থিত। তিনজন মিষ্টির বাটি নিয়ে বসে লুডো খেলছেন। ইমদাদ খান প্রদীপ্তাকে কাছে ডাকেন, নিজের পাশে বসিয়ে এক হাতে যত্ন সহিত মেয়েটাকে ধরে তাদের সাথে খেলায় অংশ করায়। ইমদাদ খান ভীষণ ভালোবাসে প্রদীপ্তাকে। আজকাল বেশিরভাগ সময়ই প্রদীপ্তাকে নিজের কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিতে বলেন তিনি। পায়ের ব্যথা উঠলে মেয়েটা নিজ দায়িত্বে এসে পা মালিশ করে দিয়ে যায়। যত্ন আদরের কোনো খামতি রাখে না একজনও। দুপুরের দিকে সামিহা কল করে তোষকের গায়ে লেপ্টে থাকা ধুলোবালির ন্যায় ঝাড়ে প্রদীপ্তাকে, কারণ ইউনিভার্সিটি না যাওয়া। সামিহা বড্ড আশা নিয়ে ইউনিভার্সিটি গিয়েছিল, ভেবেছিল প্রদীপ্তা আসবে, এসে আদিপ ভাইয়া আর বোকাশোকা প্রদীপ্তার কাহিনীটা সম্পূর্ণ ব্যাখ্যা করবে। অথচ প্রত্যাশায় জল ঢেলে মেয়েটা আজ ইউনিভার্সিটির ত্রিসীমানায়ও ঘেঁষেনি। প্রদীপ্তা নীরবে হজম করে যায় সামিহার অভিযোগ, তারপর সুন্দর করে বলে কাল যাবে। সামিহা যখন বলল কাল এলে পুরো কাহিনীটা বলতে হবে, তৎক্ষণাৎ ফোন রেখে দিয়েছিল প্রদীপ্তা। এমনি এমনি করে আজ সারাদিন কেটে যায়। সন্ধ্যাবেলা রুষার সাথে আড্ডায় কাটে, আর রাতটা সাদিদ কাব্যদের সাথে বাইরে। ইদানিং মাঝে মধ্যে কাব্য সব ভাই বোনেদের নিয়ে রাতের শহর ঘুরতে বেরিয়ে পড়ে, বাকিরাও নিষেধাজ্ঞা জারি করে না। এভাবে রাতের অনেকটা কেটে যায়। এর মাঝে আদিবের পক্ষ থেকে আর কল বা মেসেজ আসেনি। প্রদীপ্তাও আর আগ বাড়িয়ে কিছু পাঠিয়ে রাখেনি। সময় হলে আদিবই দিবে ভেবে। তখন ঘড়ির কাঁটা রাত 2:30টার ঘরে। অতিশয় তেষ্টায় চৌচির হয়ে এলো প্রদীপ্তার গলা। দীর্ঘদিন পর শান্তিতে একটু চোখের পাতা দুটো এক করেছিল,
অকস্মাৎ এমন তৃষ্ণার্ত লাগলো নিজেকে যে নিদ্রা ছেড়ে উঠতে বাধ্য হলো। ঘরে জল নেই এক ফোঁটাও। প্রদীপ্তা এদিক সেদিক চেয়ে নিজেকে ক্লান্ত অনুভব করলো ভীষণ। এখন পা ফেলে নিচতলায় গিয়ে পানি আনতে হবে ভেবে নেতি এলো সদ্য ঘুম ভাঙা মস্তিষ্ক। প্রদীপ্তা এলোমেলো খোপাটা ভালোভাবে বাঁধতে বাঁধতে ঘর ছেড়ে বেরোলো। পিনপতনা আলো দোতলা জুড়ে। এই আলো রাত্রির প্রহরে সর্বক্ষণ জ্বলে, তবে সিঁড়ির কাছটায় একদম আলো নেই, নিকষ অন্ধকার বলা চলে। প্রদীপ্তার এই বাড়ির আনাজ কানাজ মুখস্থ প্রায়, তাই আলোর প্রয়োজন হলো না নিচে যেতে। ও ধীরে ধীরে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ফিল্টারের স্বাভাবিক তাপমাত্রায় থাকা জলের চেয়ে অসময় ঠান্ডা জলের প্রতি আহ্বান জানালো প্রদীপ্তার হৃদয়। ও তাই করলো। এই অসময়ে ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতল বের করলো। অন্যত্র খালি বোতলে জল ভরে ফ্রিজে রাখতে গিয়েও চমকে উঠল। নিগুড় তমিশ্র ভেদ করে দৈবাত দরজা গলিয়ে আলোকছটার রশ্মি এসে ভিড়ে রান্নাঘরে। খানিকক্ষণের জন্য প্রদীপ্তা থমকালো। হঠাৎ বাতি জ্বালালোকে। পরক্ষণেই ভাবলো বাড়ির কেউ উঠেছে হয়তো, সেই জ্বালিয়েছে আলো। ও ঠান্ডা জলের বোতল হাতে নিয়ে আস্তে আস্তে বেরোলো রান্নাঘর থেকে। প্রথমে বর্ষার ঘর পড়ল যাওয়ার পথে। ও সেথায় এসে দাঁড়াতেই জমে গেল। শিরদাঁড়া পেয়ে গড়িয়ে নামলো অজ্ঞাত শঙ্কা। অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে হলঘর থেকে। একজন পুরুষের নয়, বরং কয়েকজনের কণ্ঠস্বর শুনতে পেল প্রদীপ্তা। ওর মুখের রক্ত আবরণ সরে গেল, কাঁপল সারা দেহ। ভাবতে বেগ পেতে হলো না বাড়িতে বাইরের মানুষ ঢুকেছে। বাইরের মানুষ বলতে কি চোর? চোর হলে নিশ্চয়ই একা আসতো, তবে কি ডাকাত? হঠাৎ করেই প্রদীপ্তার টনক নড়ে ওঠে। রমকি বেগম প্রায়শই বলে আদিব আশেপাশে শত্রু বানাচ্ছে। এই চাকরিতে বড় বড় মন্ত্রী, এমপি, ধনাঢ্য ব্যক্তিবর্গদের চোখের কাঁটা হয়ে যেতে হয় দেশরক্ষীদের। তবে কি বাড়িতে তারা কেউ? প্রদীপ্তার অন্তর শুকিয়ে কাঠ, মস্তিষ্ক কাজকর্ম করা ভুলে বসল। সহসা প্রদীপ্তা স্পষ্ট শুনল ভরাট এক পুরুষের কণ্ঠস্বর। এমনই এক প্রশ্ন, আর কিছু স্পষ্ট কানে এলো না প্রদীপ্তার। ভয়ও জর্জরিত হলো। তবু কোন ভূত মাথায় চাপলো উপরালা মালুম। ও ধীর গতিতে দরজার আড়ালে এসে থামল। অবশ্যই দেখার প্রয়াসে ওনারা আসলে কারা, কি হতে চলেছে পরবর্তীতে। প্রদীপ্তার শরীর কাঁটা দিয়ে ওঠে যখনও বসার ঘরের দৃশ্য দেখল। চোখ কোটর ছেড়ে পালানোর উপক্রম হলো। প্রতিটি পুরুষের দানবীয় দেহগুলো দেখে প্রদীপ্তার নিঃশ্বাস নিতে ভুলে গেল। গাঢ় নীল, ধূসর আর আকাশি রঙের মিশ্র ছোপ ছোপ নকশাওয়ালা পোশাক পরিহিত ব্যক্তিগুলোর হাতের দিকে দেখল প্রদীপ্তা। পরক্ষণেই নজর গেল একজনের কঠোর মুখশ্রী পানে। প্রদীপ্তার বক্ষপিঞ্জর ছিন্ন ভিন্ন হয়ে এলো আতঙ্কে যখন ওই দানবের তীক্ষ্ণ ধনুকের ন্যায় দৃষ্টিটা এসে সরাসরি পড়ল প্রদীপ্তার আটকে ওঠা চোখে। শিউরে উঠল আড়াল হয়ে থাকা প্রদীপ্তার গা। হাতে আটকে থাকা কাচের বোতলটা ড্রিম করে পড়ল মেঝেতে। নৈশব্দের বেড়াজালে বিকট এক আওয়াজ হলো। চূর্ণ বিচূর্ণ হয়ে এদিক ওদিকে বিছিয়ে পড়ল কাচের টুকরোগুলো। মেঝে ভিজে গেল জলে। প্রদীপ্তার চোখ অন্ধকার হয়ে আসছে, ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রদীপ্তা স্পষ্ট অনুমান করতে পারল ও খুব দ্রুতই মূর্ছা যাবে, নয়তো ঢলে পড়বে মৃত্যুর কোলে। জীবনে চলার পথে মাঝে মাঝে আমাদের কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়, ভালো অথবা খারাপ। দুটো ঘটনাই মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকে আমৃত্যুকাল, কারণ তা অপ্রত্যাশিত। এমন হওয়ার কথা ছিল না, তবুও হলো এমন কিছু। গগন কাঁপিয়ে হঠাৎ এক বিদ্যুৎ রেখা ছিঁড়ে পড়ল জমিনে, আর আজ সরাসরি এসে লেগেছে বেতাল কাঁপতে থাকা নারীটির দেহের প্রতি ধমনী, শিরা উপশিরা জুড়ে। ভারী রাত্রির নিস্তব্ধতার চিত্ত চিরে দৈবাত অজানা স্রোত উথাল পাথাল হয়ে হাজির হয়েছে জীবনের রক্তনালীতে।
প্রহর থেমে গেছে। ঘড়ির কাঁটাগুলো কি আদেও ঘুরছে? অনাকাঙ্ক্ষিত এই ক্ষণের আজ কস্মিনকালেও করেনি দুর্বল চিত্তের অধিকারিণী এই নন্দিনী। সে মোটেও প্রস্তুত ছিল না এমন অপ্রত্যাশিত কিছু দেখার জন্য। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে ভয়ঙ্কর রকমের দ্বিধা তার। আচ্ছা, সে কি স্বপ্নে আছে? কোনো এক গভীর স্বপ্নে বিভোর নাকি? হ্রদের জলে নোঙর ফেলার ন্যায় হৃদয় এফোর ওফোর করে দেওয়া দৃষ্টে কেমন করে মানুষটা চেয়ে আছে একটু আগের আড়াল হয়ে থাকা রমণীর চক্ষু বরাবর। এমন বিস্ময়ের তোপে নিজেকে সামিল করল প্রদীপ্তা, যেন ও এই মুহূর্তেই মূর্ছা যাবে। প্রদীপ্তার আরও মনে হলো ও মরে যেতে পারে। হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতিবেগ ওকে মেরে ফেলবে। দৈবাৎ প্রদীপ্তার চোখে আটকে পড়া পুরুষটি নিজের দৃঢ় গলাস্বরের প্রতিধ্বনি ছাড়ল সারা ঘর জুড়ে। দৃষ্টি নামান আপনারা। আশেপাশের মানুষগুলো সঙ্গে সঙ্গে আবছা আলোয় ফুটে ওঠা প্রদীপ্তার মুখশ্রী হতে নজর সরিয়ে দৃষ্টি স্থাপন করল নিচে। সকলকে আদেশ দেওয়া মানুষটি বৃহৎ কদমে কদমে এগুলো খাবার ঘরের দিকে। এক একটা কদমে প্রদীপ্তার হৃদস্পন্দন তীর তীর করে বাড়ল। কাঁপতে থাকা শরীরটা জমে বোধ। মানুষটা খাবার ঘরের বাতি জ্বালালো। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আলোকিত হয়ে উঠল কক্ষটি। প্রদীপ্তা সেই বাতি জ্বালানোর সাথে সাথেই চমকে ওঠার ন্যায় নড়ে চড়ে উঠল। তৎক্ষণাৎ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো সামনের মানুষটার সতর্কিত কণ্ঠস্বর। নড়বেন না, পা কেটে যাবে। হতভম্ব প্রদীপ্তা থমকে গেল। ফের দেখল মানুষটা পেশিবহুল হস্তে খাবার ঘরের দরজাটা ঠেলে দিল। প্রদীপ্তার বক্ষপিঞ্জর ধরফরিয়ে ওঠে এই দৃশ্যে, তবুও নড়তে পারে না। মুহূর্তেই মানুষটা মেঝেতে ঝুঁকে বসে একের পর এক ভাঙা কাচের টুকরোগুলোকে তুলে নিতে লাগলো সাবধানতা অবলম্বন করে। প্রদীপ্তার নিজের দৃষ্টিকে অবিশ্বাস হচ্ছে। সব কিছু অবিশ্বাস্য ঠেকছে। আশ্চর্যজনক হলেও সত্য, সামনে এখন তার সবচেয়ে প্রিয় পুরুষটি উপস্থিত, যে নির্বিঘ্নে হাত ফসকে পড়ে ভেঙে যাওয়া পানির বোতলের টুকরোগুলো তুলছে দক্ষ হাতে। সে শান্ত কণ্ঠে বলল, এই অবেলায় ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছে হলো কেন আপনার? ব্যাপারটা জানতে চাইছি। বাকরুদ্ধ প্রায় প্রদীপ্তা খুব কষ্টে কাপা গলায় অত্যন্ত ধীরে শুধু উচ্চারণ করল, আপনি? প্রদীপ্তা এর চেয়ে বেশি উচ্চারণ করতে পারল না। ওর সব কিছু স্বপ্ন লাগছে। এই বুঝি চোখ মেললে সব হারিয়ে যাবে। আদিফ তো বলেছিল আরও 1 মাস পরে আসবে, তবে এখন কেন, তাও এত রাতে? আদিফ ডাস্টবিনে ফেলে দিল কাচের টুকরোগুলো। এরপর শান্তভাবে একটু দূরে দাঁড়িয়ে প্রদীপ্তাকে ভেজা স্থান হতে সরে আসতে বলল। কাছে আসুন। প্রদীপ্তার অবাক চোখে তাকিয়ে রইল। সব কি বাস্তব? ও বাধ্যের ন্যায় সামনে যায়। আদিফের চেয়ে কিঞ্চিত দূরত্ব রেখে দাঁড়ায়। আদিফ টেবিলের গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে, হাত দুটো বুকে ভাঁজ করা। ও ভ্রু দুলিয়ে বলল, এত রাতে জেগে আছেন কেন? আপনার রাত জাগার বদ অভ্যাসটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। প্রদীপ্তের বিস্ময় নয়নজোড়া হতে জমে ওঠা অশ্রু গড়িয়ে পড়ল কপলে। ও হতবুদ্ধি হয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি সত্যি? ওর গলার স্বর আটকে গেল। বাক্য থামল এইটুকুতেই। আদিব মৃদু গলায় শুধোয়, বিশ্বাস হচ্ছে না? প্রদীপ্তা এপাশ ওপাশ মাথা নাড়ে, অর্থাৎ হচ্ছে না। আলতো হাসে আদিব। মন্ত্রমুগ্ধের মতো সেই হাস্যোজ্জ্বল বদনখানা দেখে গেল প্রদীপ্তা। এতগুলো দিন পরে হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত আবির্ভাবের ধাক্কাটা সামলাতে, ধকল পোহাতে ভীষণ বেগ পেতে হচ্ছে প্রদীপ্তার। ও মানতেই পারছে না। আদিব নিজের ডান হাতটা সযত্নে প্রদীপ্তার নিকট তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, ছুঁয়ে দেখুন। প্রদীপ্তার হাত দুটো সত্যি উঠতে চাইল ওই শক্ত কাঠামোয় তৈরি ফর্সা দেখতে হাতটা ছুঁয়ে দিতে। তবে মস্তিষ্ক ইচ্ছেটাকে দমিয়ে দিল। ও মনস্থ গলায় বলল, আপনি বলেছিলেন 1 মাস পর ফিরবেন। আদিব নমনীয় কণ্ঠে বলল, আপনার জন্য এত তোড়জোড়, ইটস এ সারপ্রাইজ।
প্রদীপ্তার মাথাটা নেমে এলো। ওর অন্তর ক্লান্ত কণ্ঠে বলল, আপনার সারপ্রাইজের চক্করে আমি মরতে বসেছিলাম। তবে মেয়েটা তা বলতে পারল না। আদিপ পুনরায় বলল, কিন্তু আমি নিজে সারপ্রাইজড হয়ে গিয়েছি। এভাবে এই সময় আপনাকে এখানে আশা করিনি। প্রদীপ্তা জবাব দিতে পারে না। ফোনে হলে নিশ্চয়ই কথার প্রেক্ষিতে অন্যত্র একটা কিছু বলতে দ্বিধা করতো না, তবে বাস্তবে বলতে পারছে না, কণ্ঠ চিরে স্বর বেরোচ্ছে না। আদিপ বলল, এখন জলদি ঘরে যাবেন, আমি একটু পর যাচ্ছি। ঘাড় কাত করে সম্মতি দিল প্রদীপ্তা। পরপরই মনে পড়ল ওই মানুষগুলোর কথা। প্রদীপ্তা একটু ধ্যান দিয়ে তাকালো আদিবের দিকে। গাঢ় নীল, ধূসর আর আকাশি রঙের মিশ্র ছোপ ছোপ নকশাওয়ালা ইউনিফর্মে কি দারুণ দেখতে লাগছে। প্রদীপ্তা দ্রুত চোখ নামালো, নিজের না নজর লেগে যায়। অতঃপর মিনমিনে গলায় শুধালো। আদিব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার মতোই সমুদ্রের রক্ষী, রাতে হোটেলে থাকতে হতো, তাই মায়া করে নিজের বাড়ি নিয়ে এলাম। সকালেই চট্টগ্রামে চলে যাবে। প্রদীপ্তা আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, পরক্ষণেই মনে পড়ল আদিব তো একটু পরেই ঘরে যাচ্ছে, তখন না হয় করা যাবে। সে ভেবে পিছু ফিরল বেরোনোর উদ্দেশ্যে। দেখলো আদিব আগ বাড়িয়ে দরজাটা খুলে দিয়ে নিজে এগুলো সামনে। পিছু পিছু হেঁটে এলো প্রদীপ্তা। আদিব প্রথমে ওর সাথে আসা পুরুষগুলোর দিকে তীক্ষ্ণ নেত্রে চেয়ে রুক্ষ কণ্ঠে বলে উঠল, চোখ নামান। প্রদীপ্ত শুধু ঈষৎ কাঁপল আদিভের কণ্ঠ শুনে। একটু আগের আদিভ আর এখনকার আদিভের মাঝে বিশাল তফাৎ। ওদিকে আদিভের উপদেশ শুনেই ওনারা তিনজন চোখ নামিয়ে নিল। প্রদীপ্তাও মাথা নিচু করে ছোট ছোট কদমে চলে গেল। এর মাঝে হলো কি, আয়মান সাহেব খুব সাহস দেখিয়ে এক পলক চাইল সিঁড়ি বেয়ে উঠতে থাকা প্রদীপ্তার দিকে। তৎক্ষণ আদিব চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আয়মান সাহেব, আমি আপনার চোখ দুটো তুলে পেঁয়াজ লঙ্কা দিয়ে রেঁধে খাওয়াবো অভুক্ত প্রাণীদের। আয়মান সাহেব চোরাই চোখে আদিবের দিকে তাকালো। আদিব ওনাদের নিজের সঙ্গে আসার ইশারা দিতে তিনজন পা চালালো আদিবের পেছনে। যেতে যেতে একজন আর একজনকে বলল, ইনি সেই মেয়েটা ছিলেন না মাসখানেক আগে রাজভাইকে যার উপর নজর রাখতে বলেছিলেন? আয়মান সাহেব বললেন, তাই তো আমি দেখছিলাম, অথচ স্যার ভাবলো কি নাকি। আরে আমার তো বউ বাচ্চা আছে নাকি। স্পষ্ট ওদের কথা শুনল আদিব। ও দ্বিতীয়বারের মতো সকলকে সতর্ক করল। নীরব থাকুন। ওনারা থেমে গেল। নিজেদের মধ্যে এরূপ কথাবার্তার সমাপ্তি ঘটল তখনই। প্রদীপ্তা নিজের কক্ষে এসে হাঁপাচ্ছে রীতিমতো। মস্তিষ্ক এখনো মানতে নারাজ আদিব এসেছে। সব অদ্ভুত লাগছে। এত রাতে আদিব কোথা থেকে আসবে? নিজেকে চিমটি কেটে দেখছে প্রদীপ্তা। তাও সব মিছে মিছে লাগছে। ঘরে এসে অনেকক্ষণ হবে, এখনও আদিব আসছে না বলে প্রদীপ্তা এবার একটু আগে ঘটা সম্পূর্ণ ঘটনাকে ভ্রম ভেবে নিল। যদিও বা দোটানায় আছে, তবুও মনকে শান্ত করলো এই যা। সহসা দুয়ারে দুটো ঠক ঠক করে করাঘাতের আওয়াজ হলো। প্রদীপটা দুয়ার পানে চাইল। আদিফের জন্যই দরজাটা আধখোলা করে আসা। যদি সত্যি উনি হয়ে থাকে তবে আসুক। প্রদীপটার কণ্ঠস্বর কাঁপল। আসুন। সুদর্শন পুরুষের মোহবেষ্টিত আদলখানা দেখে হৃৎপিণ্ড কাঁপল প্রদীপ্তার। শুধু কি প্রদীপ্তার এমন হলো? প্রিয়তমাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত আদিফের চোখ দুটো জুড়িয়ে গেল আজ। বহুদিন বাদে ওদের দেখা, বহুদিন। আদিফের অন্তঃস্থলে প্রশান্তির সিন্ধু বইল ও ধীরে ধীরে এগুলো প্রদীপ্তার কাছে। প্রদীপ্তার হৃদস্পন্দন বেড়ে চলল ক্রমশ। আদিব আরও এগুলো, আরও। ঠিক এক হাত দূরত্বে এসেও থামল। চোখে চোখ রাখলো একে অপরের। প্রদীপ্তা অনুভব করলো ওর অবস্থা টালমাটাল, যে কোনো মুহূর্তে ঢলে পড়বে। হুট করে আদিব নমনীয় কণ্ঠে বলে উঠল, কেমন কাটছে আজকাল? প্রদীপ্তার গলার স্বর ঠান্ডা শোনালো। জানেন আপনি?
আদিব হাসলো, বলল, আমার মতো একজন মানুষ স্বয়ং চাঁদের লেখাপত্র পেয়েছে, নিজেকে সৌভাগ্যবান লাগছে। প্রদীপ্তা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি আহামরি কিছুই নই, অতি নগণ্য। আদিব মোহগ্রস্তের মতো চেয়ে স্থির গলায় বলল, আপনি এই অবধি শুধু নিজের চোখ দিয়ে নিজেকে দেখেছেন। আমার চোখ দিয়ে দেখলে আপনার হৃৎপিণ্ড থমকে যেত, আপনি শ্বাস নিতে ভুলে যেতেন। প্রদীপদা, এসবের অর্থ জানেন? নির্মম মৃত্যু। আদিব কিঞ্চিত থেমে দম নিল লম্বা করে। প্রদীপ্তা শুধু নিষ্পলক চেয়ে থাকলো। ভেতরটা তোলপাড় হচ্ছে, খুব সাংঘাতিকভাবে ঘটছে যা ঘটার। আদিব ফের বলল, আপনার চোখ দুটো তরবারির চেয়েও ধারালো। ওই গভীর নেত্রযুগল তরবারির আঘাতের চেয়েও ব্যাপকভাবে ক্ষত কেটেছে আমার হৃদয়ে। যেই ক্ষত সরাতে আমাকে অসংখ্যবার জন্ম নিতে হবে, আর সেই অসংখ্যবারই আমার হৃদয় আপনাকে চাইবে। প্রদীপ্তার বদনখানা রক্তজবার রং ধারণ করল। ওর শ্বাস প্রশ্বাস ভারী হলো, ওর হৃদয় সত্যি থমকে গেল। লজ্জায় হাঁসফাঁস করে চিবুক গলায় নামিয়ে নিল প্রদীপ্তা। অসংখ্য জমাট বাঁধা অনুভূতিরা পাল্লা দিয়ে খেলছে প্রদীপ্তার অন্তঃকরণে। আমার হৃদয়ে আপনাকে চাইবে, প্রদীপ্তার কানে বারংবার বেজে চলল বাক্যটা। ও দ্রুত অন্য প্রসঙ্গ তুলতে ব্যস্ত হলো। মিহি কণ্ঠে মেয়েটা বলল, এত রাতে এলেন যে? আমি ডাকাত ভেবেছিলাম। প্রদীপ্তের বোকাশোকা কণ্ঠস্বর শুনে হেসে ফেলে আদিব। ডাকাত? তাও এ বাড়িতে? এমন এক অফিসারের বাড়িতে ডাকাত ঢুকবে? এটা কি আদৌ সম্ভব? আদিব মেকি কণ্ঠে বলল। আমি তো ডাকাতি। প্রদীপ্তের চোখ তুলল দ্রুত। কৌতূহলী হলো ওর দৃষ্টি। সঙ্গে সঙ্গে আদিব হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনাকে ডাকাতি করতে এসেছি, চলুন নিয়ে পালিয়ে যাই। প্রদীপ্তা মাথা নামিয়ে হাসলো একটুখানি, বেশি না, মুচকি হাসলো স্বল্প। এইটুকু আদিফের ভালো লাগা, প্রফুল্লতা, সব কিছু। আদিব চোখ জুড়িয়ে দেখল। কতদিনের তেষ্টায় চৌচিস সে, তা কি করে বোঝাবে প্রদীপ্তাকে? যে কোনো মিশনে ফোন ব্যবহার করা নিষেধ। কাজের সময় ফোন নামক যন্ত্রটা থেকে 1000 মাইল দূরে থাকা হয়, এবং কি সে যে কাজে আছে সেখান থেকে হুটহাট চলে আসা যায় না। প্রিয়তমার জন্য শখের চাকরি ছেড়ে ঘরকোনো হওয়ার মতো প্রেমিক পুরুষ আদিব হতে পারবে না। এই দুটো জিনিসকেই আদিব প্রচণ্ড ভালোবাসে। একটার জন্য আর একটা ছেড়ে দেওয়া নিতান্তই বোকামি। আর সে জানে তার হৃদয়ের নির্বাচিত নারীটি তাকে বুঝবে। রাগ হবে, কষ্ট হবে, এবং কি 1000 অভিযোগ জমবে, তবুও তার প্রেয়সী এই কাজ ছাড়ুন কথাটি উচ্চারণ করবে না। প্রদীপ্তা বোকা হলেও নির্বোধ নয়। আদিব লম্বা শ্বাস টেনে বলল, রেস্টে ছিলাম বিকাল অবধি। তারপর কিছু অ্যাপ্লিকেশন, কিছু সাক্ষাৎকার, রিপোর্ট, নোটিশ সামলাতে সামলাতে রাত হয়ে গেল। সেখান থেকে বাড়ির পথ 1.5 ঘন্টার। আসতে আসতে এত রাত হলো, ভাগ্যিস চট্টগ্রাম যাইনি আগে, নয়তো আরও দেরি হতো। প্রদীপ্তা মনোযোগী শ্রোতার মতো সম্পূর্ণ বক্তব্য শুনল। আদিব হাসি মুখে বলল, আপনার তথাকথিত হঠাৎ করে বসন্তের মতো চলে আসতে পারলাম না, তবে শরতের মেঘ হয়ে হাজির হয়েছে। আপনি কি খুশি? প্রদীপ্তার চেয়ে খুশি কেই বা আজ? এইটুকুও কি মুখ ফুটে বলতে হবে? প্রদীপ্তা নিশ্চুপ। আদিব প্রদীপ্তার দিকে গভীরভাবে তাকিয়ে অসন্তোষ কণ্ঠে বলল, আপনি নিজেকে দেখেছেন প্রদীপ্তা? হাল কি হয়েছে আপনার? আপনার পরিবারের সদস্যরা কি আপনাকে অভুক্ত রেখেছিল এতদিন? ভরকে গেল প্রদীপ্তা। কি সুপ্ত তেজি কণ্ঠ! প্রকাশ্য নয়, আবার প্রকাশ করার বাকিও নেই কিছু। প্রদীপ্তার শুকনো ঢোক গিলল, পলক ঝাপটালো কয়েকবার, অতঃপর মিনমিনে গলায় বলল, খাই তো। আদিব ঠান্ডা গলায় বলল, বেজায় বোঝা যাচ্ছে। প্রদীপ্তা কুটিসুটি মেরে দাঁড়ালো, মুখটা মেয়ে এলো। ও তো খায়, আগের চেয়ে স্বাস্থ্যের উন্নতি হয়েছে অনেক, তবুও নাকি দেখতে অভুক্ত দেখায়। আদিব ফের বলল, আমার চুলগুলো ঠিক রেখেছেন তো, নাকি অযত্নে নষ্ট করেছেন? প্রদীপ্তা দৃষ্টি শুরু করলো। আদিবের চুল? এমনভাবে বলছে যেন সত্যি সত্যি আদিবেরই চুল প্রদীপ্তার কাছে জিম্মি রেখে গেছে।
প্রদীপ্তা মনে মনে ভাবল, যেমনভাবে আদিব প্রদীপ্তার চুলগুলোকে নিজের বলে দাবি করলো, অমনভাবে চুলগুলো কেটে ওনাকে পরিয়ে দিলে কেমন হবে ব্যাপারটা। দৃশ্যটুকু কল্পনাও করতে হলো না প্রদীপ্তার। ওর মুখে হাসি ফুটে উঠল, ঠোঁট চেপে হাসল মেয়েটা। অথচ আদিবের নিকট সম্পূর্ণ বিষয়টাই ধোয়াটে। সহসা আদিবের দৃষ্টি পড়ল একটা অদ্ভুত জিনিসের ওপর, ভীষণ আলাদা কিছু। ওর মুখের ভাবভঙ্গি যদিও বা বদলালো না, তবুও চক্ষুচূড়া স্থির হলো সেথায়। প্রদীপ্তা হুট করেই আদিবের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই চমকে উঠল। লজ্জায় কুণ্ঠায় ডাগর ডাগর নয়নচূড়া হলো বৃহতাকার রসগোল্লা। প্রদীপ্তার সত্যি মাটির গহীনে ঢুকে যেতে ইচ্ছে করলো, কিংবা ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে অদূরে কোথাও। এমন লজ্জা এর আগে হয়তো পায়নি, না হয়েছে এমন অস্বস্তিকর পরিস্থিতির শিকার। ওর দম আটকে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে নিজের করা গাফিলতির জন্যে। ছোট্ট টেবিলটার ওপর যত্ন করে রাখা আদিবের শুভ্র রঙের শার্টটা সুই সুতো আশেপাশে ছড়ানো। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শার্টের কলারে সুতোর সাহায্যে করা হৃদয় আকৃতির কারুকাজটা। চোর ধরা পড়লেও বুঝি এরূপ অনুভব করে না, যা প্রদীপ্তাকে করতে দেখা গেল। ও কি করবে বুঝতে পারল না। লজ্জার মাত্রাটা তীর তীর করে বেড়েই চলেছে। অথচ আদিব আহামরি প্রতিক্রিয়া ছাড়াই সেখান থেকে চোখ সরিয়ে নিল। এই জিনিসটা একদম উপেক্ষা করে বলল, আপনি জানেন আমি মিশনে গেলে কমপক্ষে 6 মাসের আগে ফিরি না। আমি একটা মিশনে 2 বছরের চেয়েও বেশি সময় ব্যয় করি, অথচ এবার কেবল 2 মাসের মাথায় ফিরে এলাম, তা সম্পূর্ণ কাজ যথাযথভাবে সম্পূর্ণ করে। এটা কি আপনার প্রার্থনার ফল? প্রদীপ্তা নিরুত্তর। কি বলবে ও? ভেতরকার লজ্জা অস্বস্তি বোধিত কাটছে না। মানুষটা এত নির্বিকার কি করে? এমন একটা জিনিস দেখেও কিছু বলল না। হয়তো প্রদীপ্তার লজ্জা বাড়বে বিধায় এড়িয়ে গেল। আদিব নরম কণ্ঠে বলল, আমার আপনার কথা ভীষণ মনে পড়েছে, অথচ আমি নিরুপায় ছিলাম। যখন দেখলাম আমার ইনবক্সে অসংখ্য মেসেজের মেলা বসেছে, তখন দীর্ঘ যাত্রা অতিক্রম করে সদ্য দেশে ফেরা আমার ক্লান্তি কেটে গিয়েছিল। আমাকে বিশাল থেকেও বিশালতম প্রশান্তি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রদীপ্তা। প্রদীপ্তা শুনল, শুধু মাথা নিচু করে শুনল। চোখে চোখ রাখার সাহস হচ্ছে না। আদিবি বলে চলল। ও মলিন গলায় বলল, আপনি রাতে একদম ঘুমান না, অথচ আমি চাইছিলাম যেদিন থেকে আপনি আমার, সেদিন থেকে আপনার প্রতিটি রজনী নির্ঘুম কাটুক। প্রদীপ্তা নিশ্চয়ই আদিবের বলা কথার গভীর অর্থ বুঝতে অক্ষম হলো। বুঝলে কি আর ওকে খুঁজে পাওয়া যেত? ছি ছি করে এখানেই মরে পড়তো নিশ্চিত। আদিব ঠোঁট চেপে হাসলো। ভাগ্যিস তার প্রিয়তমা একটা বোকা ফুল। আদিব আবার মিষ্টি স্বরে বলে, প্রদীপ, তাকান তো আমার দিকে। প্রদীপ্তা ধীরে ধীরে কোনো রকমে চোখ তুলল। সারা মুখশ্রী লাল টকটকে তখনও। আদিব হেসে বলল, আমি আপনার জন্য কিছু এনেছি। প্রদীপ্তার দৃষ্টি আগ্রহী হলো, যদিও বা ও নিশ্চুপ। আদিব পকেট থেকে একটা প্যাকেট বের করে আনলো, সাদা রঙের একটা প্যাকেট। সে প্রদীপ্তার দিকে ওটা বাড়িয়ে দেয়। প্রদীপ্তার কৌতূহল বাড়ে। ও কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে কাটিয়ে থাকে। আদিব নমনীয় কণ্ঠে বলছে, নিন, ধরুন, এটা আপনার জন্য। প্রদীপ্তা ধীরে ধীরে প্যাকেটটা হাতে নিল। চোখ মুখে প্রশ্নের ছোড়াছুড়ি। প্যাকেটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রদীপ্তা কৌতূহলী কণ্ঠে শুধায়, এগুলো কি? আদিব হালকা করে গলা ছাড়ে। অতঃপর বেজায় শক্ত হয়ে দাঁড়িয়ে সুপুরুষের ন্যায় বলে ওঠে, দেখতে অনেকটা চুরির মতো হলেও প্যাকেটের ভেতরে থাকা গোলাকার বস্তুগুলো মূলত মেয়ে পটানোর অস্ত্র। প্রদীপ্তা চকিত তাকায় আদিবের দিকে। আদিব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়। প্রদীপ্তা সাবলীলভাবে প্যাকেট খুলল। বেরিয়ে এলো 3 মুঠো কাচের চুড়ি। মুহূর্তেই আশ্চর্য হলো প্রদীপ্তা। ও আবার তাকালো আদিবের দিকে। একবার চুড়িতে তো আর একবার আদিবের দিকে তাকিয়ে চলল মেয়েটা। দৃশ্যটা মজার। অকস্মাৎ প্রদীপ্তা বিস্মিত গলায় বলে ওঠে, আপনি এগুলো কেন এনেছেন?
প্রদীপ তার ব্যক্তিগত মানব ভাবলেশীনভাবে জবাব দেয়। আগের বাক্যে উল্লেখ্য ছিল। প্রদীপ্তের কপালে হাত দিতে ইচ্ছে হলো। আদিব চুরি এনেছে, তাও তার জন্য। প্রদীপ্তের অবিশ্বাস হতে যেও বিশ্বাস হয়ে গেল ও মুচকি হেসে নম্র স্বরে বলে, এগুলো সুন্দর। আদিব হেসে শুধায়। আপনার পছন্দ হয়েছে? প্রদীপ্তা ওপর নিচ মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। আদিব তখন বেজায় আগ্রহ নিয়ে জানতে চাইল, আপনি কি পটে গেছেন? তাজ্জব বনে যায় প্রদীপ্তা। ভিমড়ি গেল একখানা। ওর চোখে মুখে অস্বস্তিতে অন্ধকার হয়ে আসে। এলোমেলোভাবে দৃষ্টি নত করেও। আদিব হেসে ফেলল নিঃশব্দে। অনুরোধের সুরে বলল, কালোটা পরুন তো, দেখব। দ্বিধা করে না প্রদীপ্তা। কালো চুড়িগুলো সে তখনই পরে নিল। এর আগে কোনো উপহার পেলে এত খুশি হয়নি বোধহয়। আজ বেশি ভালো লাগছে। আদিব দেখে প্রদীপ্তার শ্বেতাঙ্গ হাতে কালো চুড়িগুলো বেশ মানিয়েছে, সঙ্গে ঝনঝন শব্দ তুলছে। আদিবের কেন যেন মনে হলো এই শব্দের চেয়ে সুন্দর শব্দ ও আগে কখনোই শোনেনি। চিত্তজুড়ে ঝংকার তুলল চুড়িগুলোর ঝনঝনানি। হৃদস্পন্দন বেড়ে গেল অস্বাভাবিক মাত্রায়। আদিব অবশ্য লক্ষ্য করল না আজ প্রদীপ্তার গায়ে জড়ানো শাড়িটাও তার দেওয়া। আদিবের দেওয়া শাড়ি চুড়িতে আজ আদিবের প্রেয়সী দাঁড়িয়ে। আদিব যদি সবটুকু জানতো তবে বোধহয় নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তিটির কাতারে প্রথম স্থানে তুলে রাখত। চুরির দিকে এক ধ্যানে মগ্ন প্রদীপ্তাকে দৈবাৎ আদিব কোমল কণ্ঠে বলে ওঠে, প্রদীপ, ছাদে যাবেন? প্রদীপ্তা তাকায়, ভ্রু যুগলে ভাঁজ পড়ে। ও রাতে ছাদে যায় না, তার উপর এখন রাত খুব গভীর। প্রদীপ্তা ধীর গলায় শুধোয়, এখন ছাদে কেন? আদিব মোহবিষ্ট কণ্ঠে বলল, আপনাকে নিয়ে চন্দ্রবিলাস করতে ইচ্ছে করছে। আজ নাকি পূর্ণিমা। প্রদীপ্তা ভাবতে সময় নেয়। এখন ছাদে যাওয়াটা ঠিক হবে? কত রাত, কিন্তু আদিব তো আছে। যেহেতু যেতে চাইছে, মানা কেন করবে? প্রদীপ্তা ভেবে চিনতে দ্বিমত করল না, বরং নম্র স্বরে বলল, চলুন। নৈসর্গ সারা শহর। রাস্তায় সোডিয়ামের মৃদু আলোর নিচে শুয়ে আছে কুকুরগুলো। নিগুড় আধারে কালো জিরা রঙের বিশাল অম্বরটা আজ এক অপার্থিব সৌন্দর্যের গর্ভে নত যেন। আকাশের বুকে বিশাল জায়গা জুড়ে ঘাঁটি স্থাপন করেছে রূপালী থালার আকৃতির ঔজ্জ্বল্য ইন্দু। চন্দ্র বিধৌত দিগন্ত জুড়ে ঝিলমিল করছে অসংখ্য নক্ষত্র। রাত্রির প্রারম্ভের অপার সৌন্দর্যের লালিমা চারিদিক জুড়ে ছড়িয়ে পড়েছে। চন্দ্রের স্নিগ্ধ আলোয় আলোকিত সম্পূর্ণ ছাদ, যার দরুন আলাদা বাতির মোটেও প্রয়োজন নেই। মুগ্ধ নয়নে আজ চাঁদটাকে দেখল প্রদীপ্তা। একদম ঝকঝকে সাদা রঙের বৃত্তটা জ্বলজ্বল করছে কেমন করে। ও প্রায় সেই চাঁদের দিকে তাকিয়ে থাকতো। তবে রোজ তো আর আদিব থাকতো না পাশে। প্রদীপ্তার পেছনে দাঁড়িয়ে আদিব। ও হেঁটে এসে দূরত্ব রেখে পাশে দাঁড়ালো। পূর্ণ দৃষ্টে তাকালো চাঁদের আলোয় রাঙা প্রদীপ্তার মুখশ্রীতে। আদিব মহাবিষ্টের ন্যায় দেখল, ডুবল প্রদীপ্তার চকচকে নেত্রের গহীনে। সহসা প্রদীপ্তা চাঁদের দিকে দৃষ্টি স্থির রেখে মোলায়েম গলায় বলে উঠল, আপনার চাঁদ প্রিয় নাকি তারা? ভাবা লাগে না আদিবের। ও প্রদীপ্তার দিকে চক্ষু স্থির রেখে জবাব দেয়, আপনার দুটো চোখ। প্রদীপ্তা আর চোখে তাকায় আদিবের সুদর্শন মুখপানে। আদিব পলকহীন চোখে প্রদীপ্তাকে দেখছে তখন। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, সত্যি বলুন। আদিব হালকা হাসে। সে কি মিথ্যে বলেছে নাকি? ও সরু নেত্রের চেয়ে মেকি কণ্ঠে বলল, আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? প্রদীপ্তা নিশ্চুপ। ও ধীরে চোখ ফিরিয়ে নিল। আদিব তখনও পলকহীন চেয়ে। চাঁদের অপরূপ সৌন্দর্য তাকে নিজের দিকে ধাবিত করতে ব্যর্থ হলো। অফিসার সাহেব নিজ হৃদয়ে গুটি গুটি অক্ষরে প্রিয়তমার জন্য বাক্যবাণী লেখে। একদম অকারণে চোখ বেঁধেছিলেন আপনি, অতঃপর সেই চোখে বাঁধা ভালোবাসায় রূপান্তরিত হলো। কেন হলো? কারণ আজও আমার কাছে অজানা।
নীরবতা বিদ্যমান দুজনের মাঝে। এমন নিস্তব্ধতায় যে যার চাঁদের দিকে তাকিয়ে থাকাকে কি চন্দ্রবিলাস বলে। দৈবাত নিগুড় নীরবতা ভেদ করে আদিব শান্ত মনে বলে ওঠে। ইউনিভার্সিটি যান? প্রদীপ্তা নরম কণ্ঠে বলে। যাই। আদিব শুধায়। পড়াশোনা ভালো হয়? জবাবে শুধু মাথা নাড়ে প্রদীপ্তা, অর্থাৎ হয়। আদিব আকাশের পানে তাকালো এবার। হঠাৎ করে দীর্ঘশ্বাস ফেলল, ভারী সেই শ্বাস যা ছুল প্রদীপ্তার অন্তর। প্রদীপ্তার সন্দিগ্ধ নয়নে চাইল আদিবের দিকে। তৎক্ষণাৎ মৃদু গলায় আদিব বলে ওঠে। প্রদীপ, আমাকে আপনার কেমন লাগে? প্রদীপ্তা চমকে ওঠে এমন প্রশ্নে। আদিব মাথা নত করে হাসে। ওর ললাটে ছড়িয়ে আছে মসৃণ চুলগুলো, কি দারুণ দেখাচ্ছে। প্রদীপ্তা মুগ্ধ চোখে দেখল। আদিব গলা ভিজিয়ে বলতে লাগলো। আমার কিন্তু আপনাকে পছন্দ, ভীষণ পছন্দ। আপনি যেদিন প্রথম দেখেছিলেন সেদিন না চাইতেও আমি আপনার দিকে দীর্ঘক্ষণ চেয়েছিলাম মন্ত্রমুগ্ধের মতো। আমি এর আগে কখনো কোনো মেয়ের দিকে অমন চোখে তাকাইনি। আপনি সেদিনই প্রথম আমার হৃদয়ের দুয়ারে পা বাড়িয়েছিলেন প্রদীপ্তা। ভারী বর্ষণের রাতে আপনি জমিন কাঁপানো বজ্রপাত হয়ে আমার শক্ত আবরণে গড়া জীবনে আগমন করেছিলেন। আমি ধীরে ধীরে আপনায় দেখেছি আর টের পেয়েছি আপনি স্বয়ং আমার সর্বনাশ। আপনার চোখ দুটো আমাকে বাজেভাবে হত্যা করে সেদিন। বিশ্বাস করুন, আমি বেঁচে নেই, আমি মৃত। আমার খুব পছন্দ জানেন আপনার ওই বিধ্বংসী নয়ন জোড়া। আমি খুব ভালো লাগা নিয়ে আপনাকে দেখি, আপনার চোখ দুটোকে দেখি, আপনার পলক ঝাপটানোর দৃশ্যটা মনে গাছি। আপনি কেমন দৃষ্টিতে আমার পানে চান লক্ষ্য করি। আমার আরো প্রিয় আপনার দীঘল কালো কেশ প্রদীপ্তা। আপনি বড্ড শান্ত একটা মেয়ে, চুপচাপ স্বল্পভাষী। অথচ হুট করে আমি আপনার চোখ পড়তে শিখে গিয়েছিলাম। আমি পড়তে পারতাম সেই সকল কথাগুলোকে যা আপনার হৃদয়ে সুপ্তভাবে দমন করা। আপনার চোখ দুটো অনেক কিছু বলতো, অথচ আপনি মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারতেন না। আপনার মাঝে ভীষণ ইতস্ততা, যে অস্বস্তি, জড়তা, অল্পতে ঘাবড়ে যান। আমার অবশ্যই বোকাশোকা প্রদীপটাকে খুব আদুরে লাগে। একদিন আপনার রাগে আদল দেখার খুব ইচ্ছে আছে, দেখাবেন? আদিব একটু থামল। প্রদীপ্তার অধর কাঁপছে, চোখ দুটো পলক ফেলতে ভুলেছে। আদিব মুহূর্তের মধ্যে আবার বলল। আপনি পাশে থাকলে আমি সর্বজয়ী সুখ অনুভব করি, এতটা প্রশান্তি অনুভব করি যার ব্যাখ্যা নেই। প্রাণ আমার, আপনি জানলে অবাক হবেন। আপনি জীবনে আসার পর আমি বড্ড বদলেছি। সবাই বলে, আপনি আমাকে বলুন তো আমি আপনাকে কেন এত পছন্দ করি? কেন আপনাকে দেখলে আমি নিজেকে চিনতে পারি না? আমার হৃদয় স্পন্দন কেন এত বাড়ে? আপনি জানেন আমি আপনায় নিজের প্রাণ ডাকি, এর অর্থ কতটা গভীর? নেহাত অনুভূতি বিশ্লেষণে খুব কাঁচা নয়তো ভেঙে ভেঙে বুঝিয়ে দিতাম। আপনি আমার খুব প্রিয় একজন, আমার গুরু গম্ভীর সাম্রাজ্যের হাস্যোজ্জ্বল প্রতীক। আপনি আমার প্রণয় ফাল্গুন, আমার জীবনের সিদ্ধি রোদ্দুর। ওই যে অদূরে নক্ষত্রদের ভিড়ে উজ্জ্বল নক্ষত্রটাকে দেখতে পাচ্ছেন না? আপনি আমার কাছে ওই চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমার হৃদয়ের পদ্ম ফুল, আমার পদ্মরাগী, আমার সন্ধ্যা প্রদীপ, আমার ক্লান্ত প্রহরে অরুণ প্রভার শীতল মিষ্টি হাওয়া। আদিব থামল। নিঃশব্দতা বাড়ল সারা ছাদ জুড়ে। প্রদীপ্তা হতবিহবল হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। শিরশির তরঙ্গ খেলল মেয়েটার সারা অঙ্গে। অনুভূতির মিশ্রতায় প্রকম্পিত হলো অন্তর। প্রদীপ্তা আদিবের এত প্রিয়, অথচ মেয়েটা জেনে এসেছে ও সবার কাছে ধুতরা ফুলের মতো বিষাক্ত। এই বিষাক্ত নারীকে এত পছন্দ করতে ভয় হলো না আদিবের? ভয় যেমন তেমন একটুখানি খারাপ লাগলো না? শরীর গোলালো না? গলাটা জ্বলছে না এসব বলতে? প্রদীপ্তার অন্তঃস্থল এলোমেলো হয়ে যাচ্ছে তাণ্ডবের প্রভাবে। ওর কণ্ঠ শুকিয়ে কাঠ, চোখের পল্লব ভেজা। দৈবাত আদিবের কোমল কণ্ঠে বলল। আমি যখন যুদ্ধজাহাজে ছিলাম তখন আমার বারবার আপনার কথা মনে পড়ছিল। আমার আপনাকে ঘিরে অনেক শখ আহ্লাদ জমা আছে, তা পূর্ণ করা বাকি। আসলে কি জানেন, আপনি আমার এমন অভ্যাস হয়ে গেছেন যে আমি আপনাকে মনে না করে থাকতেই পারি না। হকিঞ্চিত হাসল। আপনাকে আমি মনের মাঝে গেঁথে রেখেছি প্রদীপ। আমার প্রতি রাতের এবং প্রভাতের শুরুর ভাবনা প্রদীপ্তা নামক এক রমণী।
প্রদীপ্তা বাকরুদ্ধ। ও শুধু শুনে গেল, অনুভূতিহীন, নিজেকে সবচেয়ে অবুঝ, সবচেয়ে বেকুব প্রাণী হিসেবে হাজির করলো। এক মনে শুনল আদিব আদর মিশ্রিত কণ্ঠে আবার বলছে, বড্ড আপন হয়ে গেছেন প্রদীপ্তা। হৃদয় থেকে সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে আপনি নামক মহামারী। আমি এর নিরাময় চাই না, আমি আপনাকে সম্পূর্ণ আমার করে চাই। কি সাবলীল গলার স্বর আদিফের। প্রদীপ্তা আবার বৈদ্যুতিক শক খেলো। ওর সারা শরীর শিহরিত হয়ে উঠল এক ঝটকায়। এই বিস্ময়টুকু কাটিয়ে ওঠার সময়টুকু পেল না। আদিফের বলে উঠল, আপনাকে ছোঁয়ার তীব্র বাসনা আমায় অধৈর্য করে তুলেছে। আমি জলদি আপনাকে ছোঁয়ার সনদ চাই চাঁদ আমার। নৈশব্দ। প্রদীপ্তা বিমূঢ়। ওদিকে আদিফ নির্বিকার। কিয়ৎক্ষণ অতিবাহিত হলো এমনি করে। আকাশ, জমিন, হাওয়া, প্রকৃতি সব নিস্তব্ধ। ওরা কথা বলার সুযোগ দিচ্ছে দুজন মানব মানবীকে। অফুরন্ত সুযোগ, সুবিধা দিচ্ছে একে অপরকে মানিয়ে নিতে। প্রদীপ্তা পলক ফেলল। মুখশ্রী লাল হয়ে উঠেছে। নাকের ডগাটা পাকা টমেটোর মতো লাগছে। ওর চোখ জুড়ে লজ্জা, হৃদয়ে আকুপাকু করছে পালিয়ে যাওয়ার জন্য। এত সাবলীলভাবে মানুষ এত কিছু কি করে বলতে পারে? কিঞ্চিত জড়তাও কি হয় না? প্রদীপ্তার গলায় আটকে থাকা শ্বাসটা বেরিয়ে আসতে চাইল সন্তর্পণে। ও যখনই দীর্ঘশ্বাস উপড়ে ফেলতে উদ্যত হলো, তৎক্ষণাৎ আদুরে সুশ্রী কণ্ঠস্বরটা প্রদীপ্তার হৃদয়ে বজ্রপাতের স্ফুলিঙ্গ ফেলল। কেঁপে উঠল প্রদীপ্তার সত্তা। তীর করে শুধুমাত্র একটি বাক্যে, আপনি আমায় বিয়ে করবেন প্রদীপ্তা? এত সাধারণ ভাষায়, এত স্বাভাবিক ভঙ্গিতে এমন ধরনের একটা কথা আদিব বলবে তা অকল্পনীয় ছিল। এই মুহূর্তে আরও বেশি অবিশ্বাস্য। প্রদীপ্তার মেরুদণ্ড সোজা হয়ে গেল। হৃদমন্দিরে ঘণ্টা বাজালো অনুভূতিরা। অন্তঃস্থল কাঁপছে ওর অনুভূতির গারত্বে। রন্ধ্রে রন্ধ্রে ছড়াচ্ছে কি যেন একটা। প্রতিটি রোমকূপ জুড়ে প্রস্রবণ হলো শীতলতা। বিকল হলো মেয়েটার মস্তিষ্ক। বিস্ময়ত্বপে হতবিহবল হলো সে। শূন্য চোখে নির্বুদ্ধির ন্যায় পলকহীন অবিশ্বাস্য চাহনিতে ও আদিফকে দেখছে। হৃদস্পন্দন ফুলকে উঠে বেগতিক বেড়ে চলেছে। কান দুটো রিরি করছে। কি হচ্ছে চারপাশে বোধগম্য অবধি হলো না মেয়েটার। শুধু নিস্তব্ধতায় প্রদীপ্তের হৃদস্পন্দনের আওয়াজ শোনা গেল ওর অস্বাভাবিক ভঙ্গিতে ওঠানামা করতে থাকা শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আদিফের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একখানা কথা শুনবে কস্মিনকালেও ভাবেনি প্রদীপ্তা। আদিপ ভেবে বলছে, আদেও এই শব্দের গাঢ়ত্ব সম্পর্কে কোনো ধারণা আছে কি মানুষটার? অথচ ঠিকই আদিপ নিজের সুন্দর গলার স্বরটা পুনরায় পেশ করলো। সব মৌনতা সম্মতির লক্ষণ হয় না, তবে আপনার আজকের মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি। বাবাকে দিয়ে শীঘ্রই আপনার বাবার কাছে প্রস্তাব পাঠানো হবে। আমি খুব জলদি আপনার গায়ে মোহর লাগিয়ে দিচ্ছি। আপনি আমার ততক্ষণের জন্য প্রতীক্ষা। প্রদীপ্তার মুখ থেকে একটা টু শব্দটিও বের হলো না। এত বড় ধাক্কা সে সামলাতে ব্যর্থ। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে ভাসছে রীতিমতো। জারতপে লোপ পেয়েছে সমস্ত বিবেক বুদ্ধি। ভাটা পড়েছে অনুভূতি। নিজেকে শুকনো কাগজ রূপে আবিষ্কার করল প্রদীপ্তা, যার কোনো কিছু নেই। ওর চোখ জোড়া বুঝে এলো, এই বুঝি ঢলে পড়বে কাঁটা। হাওয়া বইল, শ্রাবণের হাওয়া। হাওয়ারা গান গাইল কানে কানে। পড়ুক না ঢলে, আদিব আছে তো আগলে নিতে। আরও একটি সকাল। সফেদ জানালার পর্দা ভেদ করে সূর্যের তেজস্বী এলো স্বর্ণরঙা রশ্মি বন্ধ নয়নে এসে পড়তে নিদ্রায় শায়িত প্রদীপ্তা পল্লব মেলল। কিছুক্ষণ থমকে চেয়ে রইল খোলা জানালায় এলোমেলোভাবে উঠতে থাকা পর্দাগুলোর দিকে। তারপর আড়মোড়া ভেঙে উঠল বিছানা ত্যাগ করে। বাইরে পাখির কিচিরমিচির, শরতের শুভ্র আকাশ, সব মিলিয়ে মনোমুগ্ধকর একখানা দিন। আজ বেলা বাড়তি হয়নি, প্রদীপটাও উঠে পড়েছে। কারণ বোধ হয় ইমদাদ খানের গুণধর পুত্র।
প্রতি সকালে ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে রান্নাঘরে রুমকি বেগমের কাছে যাওয়া হয় প্রদীপ্তার। যেহেতু সকাল সবেমাত্র 8টা বাজে, তাই সে ভেবে নিল বাড়ির বেশিরভাগ সদস্য এখনও ওঠেনি, সবাই ভীষণ ঘুমকাতুরে কিনা। প্রদীপ্তা ঘরের দুয়ার খুলে বেরোয়, গুটি গুটি কদমে হাঁটে গন্তব্যের উদ্দেশ্যে। ওর প্রথমে চোখ আটকায় বসার ঘরে বসে থাকা ইমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ানের দিকে। 3 কর্তা নিজেদের মতো করে 3 কাজে ব্যস্ত। প্রদীপ্তা ওনাদের দিকে আর গেল না, বরং নিজের গন্তব্য ধরে রেখে পা বাড়ালো। খাবার ঘরের সামনে এসে থামলো প্রদীপ্তার পথযুগল। ভেতরের দৃশ্যের দিকে বিমূঢ় চোখে চাইল। এক সারিতে টেবিলে বসে খাবার খাচ্ছে আদিবের সাথে আসা 3 জন লোক। শীতল বেগম আদর করে খাওয়াচ্ছেন। প্রদীপ্তা আর এগোতে পারে না, ওনাদের সামনে যাবে না। প্রদীপ্তা উল্টো ফিরে আসে। এবার উদ্দেশ্য ছিল নিজ কক্ষ, অথচ সিঁড়ির কাছে এগোতেই ডাক পড়ে পেছন থেকে। ইমদাদ খান মিষ্টি করে ডাকছেন, প্রভা, এখানে আসো। পিছু ফিরে চাইল প্রদীপ্তা। ইমদাদ খান হাসি মুখে তাকিয়ে আছেন। একটু দূরেই প্রদীপ্তার বাবা। এখন প্রদীপ্তার জীবনে অনেক কিছু আছে, বড্ড সুখ আছে, অথচ এতকাল কিচ্ছু ছিল না। কি ভয়ঙ্কর প্রদীপ্তার অতীত! ওর বুক ভারী হয় সেই নিকষ অন্ধকার অতীতের কথা স্মরণ হতে। প্রদীপ্তার অন্তর নিংড়ে বেরোয় কম্পিত শ্বাস। ও ডাকে সাড়া দিয়ে গেল ইমদাদ খানের কাছে। উনি প্রদীপ্তার দিকে 1 হাত বাড়িয়ে দিলেন। মেয়েটা পাশে বসতে আগলে নিলেন বুকে। রুষা ইমদাদ খানের আশেপাশে বেশি ভিড়ে না, নিজস্ব কায়দায় চলাচল করে। যখন দরকার তখন এসে বসে, অথচ প্রদীপ্তাকে যখন ডাকে তখনই পাওয়া যায়। এই কারণেই প্রদীপ্তার প্রতি ইমদাদ খানের এত মায়া জন্মে গেছে। রশিদ দেওয়ান দুজনকে একসঙ্গে দেখে হাসে। ওনার এত ভালো লাগে এই বাড়ির মানুষগুলো যখন প্রদীপ্তাকে আদর করে, ওর জন্য মায়া দেখায়। ইমদাদ খান প্রদীপ্তাকে মাঝে মধ্যেই সংবাদপত্র পড়ে শোনান। প্রদীপ্তা নেহাত ধৈর্যশীল শান্ত একটা মেয়ে, তাই বসে বসে ইমদাদ খানের পড়া খবর চুপচাপ শোনে, না বুঝলেও হু হা করে। রুষা সাদিদরা সেই দৃশ্য দেখে শুধুই হাসে। মাঝে মাঝে এহসান খানদের চোখেও এই দৃশ্য আটক হয়। তখন এহসান খান বড় ভাইকে বলে, ইমদাদ খান গম্ভীর মুখে এক পলক চাইলে উনি আর কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। আজও প্রদীপ্তাকে নিয়ে সংবাদপত্র পড়া ধরলেন তিনি। দেখো, আমার ছেলে খবরের পাতায়। ওর নামটা দেখেছো? কি সুন্দর করে লিখে দিয়েছে। আর ছবিটা দেখো, কি ভালো দেখাচ্ছে না আদিকে। প্রদীপ্তার কাজ হু হা করা। ও তাই করল। চুপচাপ চেয়ে রইল খবরের কাগজের ওই অংশটাতে যেথায় আজ আদিবের ছবি। আদিবের পুরো দলের ছবি দৃশ্যমান। গুটি গুটি অক্ষরে কি সুন্দর লেখাগুলো ছাপানো হয়েছে লোকটাকে নিয়ে। প্রদীপ্তা তাকিয়ে শুধু দেখলো আর শুনলো। ওদিকে সুমি চায়ের ট্রে নিয়ে হাজির হয়। ও যেই চা দেওয়ার জন্য হাঁটু গেড়ে নিচে বসলো, অমনি প্রদীপ্তা সাবলীলভাবে বলে উঠল, তুমি যাও, আমি দিচ্ছি। সুমি একবার প্রদীপ্তার দিকে আর একবার ওর পাশে সবার দিকে তাকালো। ইমদাদ খান চোখের ইশারায় ওকে যেতে বললেন। সুমি চলে গেল। প্রদীপ্তা হাত বাড়ালো, কাপে চা ঢেলে সুন্দর মতো চিনির কৌটো থেকে 8 চামচ চিনি তুলে কাপে ঢাললো। অমনি 3 কর্তা একসাথে মৃদু আর্তনাদ করে বলে ওঠে, 8 চামচ চিনি খাবে না? আমার চায়ে 2 চামচ চিনি লাগবে। প্রদীপ্তা বাকরুদ্ধ হয়ে তাকালো প্রত্যেকের মুখশ্রী পানে। অবাক কণ্ঠে বলল, 2 চামচ? এটা খুব বেশি। কেউ দমল না, বরং একই সুরে বলল, মোটেও বেশি নয়, এটাই পারফেক্ট। প্রদীপ্তা ভীষণ রকম আশ্চর্য হয়ে সকলকে দেখল। সবাই কেমন বাচ্চাদের মতো মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি কেঁদে দিবে এমনভাবে, অথচ 3 জনের একজনেরও বাড়তি চিনি খাওয়ার অনুমতি নেই। আজ প্রদীপ্তাকে পেয়ে এই সুযোগটুকু লুফে নেওয়ার ফন্দি। প্রদীপ্তা চায় চিনি মেলাতে মেলাতে নম্র স্বরে মৃদু গলায় বলল,
আমি বাড়তি চিনি দিচ্ছি না। লাগলে মামি অথবা মাকে ডেকে মিশিয়ে দিতে বলবো। হতাশ হয় রশিদ দেওয়ান আর এহসান খান। এমদাদ খান বাচ্চা সুলভ বলে, প্রভা, তুমি আর আমি কিন্তু বেস্ট ফ্রেন্ড। তুমি এমন দুর্নীতি করতে পারো না আমার সাথে। প্রদীপটা কান দিল না, নিজের কাজ সম্পন্ন করে একে একে চা তুলে দিল প্রত্যেকের হাতে। অতঃপর পুনরায় গুটিয়ে বসলো এমদাদ খানের সাথে। এমদাদ খান নিভু নিভু চোখে তাকালো প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা মিষ্টি করে হাসতেই সে সব উদাসীনতা ঘুচে গেল। উনিও হেসে ফেললেন। ফের এক হাতে চা ধরে অন্য হাতে আগলে নিলেন প্রদীপ্তাকে। এহসান খান আর রশিদ দেওয়ান এই দৃশ্যটুকু দেখে চোখ জুড়ালেন। দেখল হয়তো অন্য কেউ। সহসা আদিবের আবির্ভাব ঘটে এই স্থানে। ও এসে বসলো রশিদ দেওয়ানের সাথে। খুবই নির্বিকার ভঙ্গিতে বসতে বসতে এক পলক শুধু প্রদীপ তার এমদাদ খানকে দেখল, অতঃপর আর নজর দিল না সেদিকে। অপরদিকে এহসান খান খুশি মনে বলে উঠলেন, তুই যে এত জলদি চলে আসবি তা কল্পনাও করিনি। বলেই উনি আলতো হাসেন। আদিব শান্তভাবে বলল, উনি এত করে চাইলেন, আমি না এসে থাকি কেমন করে? প্রদীপ তার চকিতে তাকায়। আদিব এহসান খানের দিকে তাকিয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। প্রদীপ তার বুক দুরু দুরু কাঁপছে। বাবার সমতুল্য মানুষগুলোর সাথে আদিবের সামনে বসে থাকতে ভয় হচ্ছে অযথা কারণে। তার উপর আদিব কি একটা কথা বলল, ওর কান হতে গরম ধোঁয়া বেরোয়। এদিকে এহসান খান ভ্রু কুঁচকে বললেন, কি আসতে বললো? আদিব না তাকিয়েও এমদাদ খান আর প্রদীপ্তা যেখানে বসে আছে সেদিকে ইশারা করল। প্রদীপ্তার হৃৎপিণ্ড চলকে উঠল। তবে সৌভাগ্যবশত এহসান ওই ইশারাটুকুর অর্থ এমদাদ খানকেই ভাবলেন। উনি হাসলেন, জিজ্ঞেস করলেন আদিবের কাজ সম্পর্কিত অনেক প্রশ্ন। রশিদ দেওয়ানও সঙ্গে যোগ হলেন। ওদিকে এমদাদ খান তখনও চা খেতে খেতে দেশের খবর সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে প্রদীপ্তাকে বোঝানোর চেষ্টায় মত্ত। ছেলের সাথে সকাল থেকে কথা হয়েছে বিধায় এখন আর সেসবে ধ্যান দিলেন না। প্রদীপ্তা না বুঝেও শুধু হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়ে যাচ্ছে। বেশ অনেকটা সময় পর যখন এহসান খানরা শান্ত হলেন, পুনরায় নিজস্ব কাজে মগ্ন হলেন, তখনকার কথা। প্রদীপ্তা খেয়াল করলো তিনজন বড় মানুষ সামনে বসে থাকা সত্ত্বেও আদিব অপলক দৃষ্টিতে প্রদীপ্তার দিকে তাকিয়ে আছে। যতবার প্রদীপ্তা আদিবের দিকে তাকাচ্ছে ততবার দুজনের চোখাচোখি হওয়া বিদ্যমান। প্রদীপ্তার অবস্থা যাচ্ছে তাই। লজ্জায় কুণ্ঠায় মেয়ে আছে চিত্তটা। পালাই পালাই করছে মন। অথচ এমদাদ খানের বক্তৃতার সমাপ্তি ঘটার নাম নেই। আশেপাশের মানুষগুলো যদি আদিবকে এমনভাবে প্রদীপ্তার দিকে তাকিয়ে থাকতে দেখে তখন কি হবে, কি ভাববে? প্রদীপ্তার চোখ দুটো কাঁদো কাঁদো, তবে জলহীন। আদিবের ভীষণ মজা লাগে প্রদীপ্তার এমন ফেঁসে যাওয়ার দৃশ্য দেখে। ও আরও আয়েশ ভঙ্গিতে বসে নেয় প্রদীপ্তাকে দেখার জন্য। অকস্মাৎ প্রদীপ্তা টিকতে না পেরে সংকীর্ণ কণ্ঠে বলে ওঠে, মামা, আমি পানি খাবো। ও উঠে যেতে চাইল। এমদাদ খানও হাতের বাঁধন আলগা করে দিয়েছিলেন। তবে হলো কি তখনই আবার রশিদ দেওয়ান জল খাওয়ার উদ্দেশ্যে গ্লাস হাতে তুলেছিলেন। উনি নিজে না খেয়ে গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিলেন। প্রদীপ্তা বেকুবের মতো তাকালো জলের গ্লাসের দিকে, অতঃপর রশিদ দেওয়ানের দিকে। রশিদ দেওয়ান বললেন, নাও। প্রদীপ্তা আহত নেত্রে তাকালো জলের গ্লাসের দিকে, অতঃপর নিল ওটা। কোনো রকমে জল খেলো মিছিমিছি। তারপর যখন জলের গ্লাস রেখে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তখনই শুনতে পেল ভেজালে মানুষটার চালাক চতুর কণ্ঠস্বর, আপনি চলে যাচ্ছেন কেন? বাবা আপনাকে কিছু বলছিল তো? আপনি কি তাতে ডিস্টার্ব ফিল করছেন? কেমন রুক্ষ শুষ্ক কণ্ঠস্বর, যেন প্রদীপ্তা আদিবের পরম শত্রু। ও আশ্চর্য হয়ে তাকালো। নিভু নিভু হলো চোখের দৃষ্টি। কি ভয়ঙ্কর ফাঁদ! রশিদ দেওয়ান, এহসান খান আর এমদাদ খান তিনজনই প্রদীপ্তার দিকে তাকিয়ে। এমদাদ খান একগাল হেসে ছেলের উদ্দেশ্যে বলেন, আরে কিছু বলো তুমি, ও আমার উপর বিরক্ত হয় না।
আদিব প্রদীপ্তের দিকে সরুনেত্র তাকিয়ে ভ্রু কুচকে শুধায়। হন না? প্রদীপ্তা অপ্রসন্ন হয়। কি অমায়িক অভিনয়! উনি ইন্ডিয়ান সিরিয়ালে ঢোকার চেষ্টা করছে না কেন? এটা নিয়ে আদিবের সাথে একটা আলাদা সাক্ষাৎকার করতে হবে। প্রদীপ্তা সন্তর্পণে তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে। নাটকবাজ। অতঃপর কিছু না বলেই প্রস্থান হয়। ভরা মজলিসে আদিবের সামনে আর দুদণ্ডও নয়। যেতে যেতে প্রদীপ্তা শুনে ওদিকে কথা হচ্ছে। ইমদাদ খান পুত্রকে বলছেন, প্রভা তো রুষার মতোই আমার আরও একটা মেয়ে, তুমি ওকে তুমি করেও বলতে পারো। প্রয়োজন দেখছি না। কি যে নির্লিপ্ত কণ্ঠে আদিব জবাব দিল। প্রদীপ্তার শুকনো মুখে বিষম খেতে বাধ্য। ও এক পলক ঘাড় ঘুরিয়ে পিছু মুড়ে তাকায়। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। প্রদীপ্তা দ্রুত চোখ ফেরায়, খুবই দ্রুত। তবে কথাটা রশিদ দেওয়ানকে আহত করে। ওনার চোখ মুখ মলিন দেখায়। প্রদীপ্তা যখন ওপরতলায় পৌঁছালো তখন কাব্য এলো সামনে। ও এসেই হেসে বলে ওঠে, कैसा लगा सरप्राइज? প্রদীপ্তার কপালে ভাঁজ পড়ে। ও প্রশ্নোক্ত নেত্রে চেয়ে বলে, কোন সারপ্রাইজ? কাব্য বিস্মিত কণ্ঠে বলল। देखिस नहीं? প্রদীপ্তা অবুঝ মনে বলে। তৎক্ষণাৎ কাব্যর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ওয়েট ওয়েট দেখাচ্ছি। প্রদীপ্তাকে ফের সিঁড়ির কাছে এনে দাঁড় করালো কাব্য। এখান থেকে সুস্পষ্ট আদিফকে দেখা যায়। ও কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে আঙুল তাক করে বলে। কিছু কি দেখা যায়? লজ্জায় মরিয়া হয়ে ওঠে প্রদীপ্তা। বড় ভাই যদি ছোট বোনকে এমন কিছু বলে তবে কি ছোট বোনের লজ্জা লাগবে না? ও মস্তিষ্ক নামিয়ে রাখে। কাব্য শুধোয়, ভার্সিটি যাবি আজ? প্রদীপ্তা ডানে বামে মাথা নাড়ে, অর্থাৎ না। কাব্য হাসল। প্রদীপ্তার চুলগুলো কিঞ্চিত এলোমেলো করে দিয়ে ও নিচে নেমে এলো। নিচ থেকে আদিব অবিকল সেই দৃশ্য দেখলো। আচমকাই সবার আড়ালে সন্তর্পণে কেমন হেসে ফেলল। খুবই সূক্ষ্ম সেই হাসির রেখা। আরমান সাহেবরা এই সবেই বেরিয়েছে আদিবকে বিদায় দিয়ে। সকাল 9টা বাজে। খাবার টেবিলে উপস্থিত হলো প্রদীপ্তা। আজ বহুদিন পর ওর মুখোমুখি চেয়ারটা খালি পড়েনি। ওতে প্রদীপ্তার বড্ড পছন্দের পুরুষটা বসে আছে। প্রদীপ্তার খুশি খুশি লাগে। ও শান্তিতে রুষার পাশে বসলো। মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রফুল্লে আছে। শীতল বেগমের নজর কাড়ে ব্যাপারটা। মেয়ে তার মলিন মুখ ছাড়া ঘর থেকে বেরোয় না। আজ হাসি মুখ থেকে সরছেই না। উনি খাবার বেড়ে দিতে দিতে বললেন, আজকে আনন্দের কিছু ঘটেছে প্রভা, নাকি বিশেষ কোনো দিন? থতমত খেয়ে শীতল বেগমের দিকে তাকালো প্রদীপ্তা। সকলের দৃষ্টি ওর দিকে। সবাই কৌতূহলী ভাব নিয়ে তাকালেও কাব্যরা হো হো করে হেসে উঠেছে। আদিব নিচের দিকে তাকিয়ে খাচ্ছে শুধু। কাব্য, সাদিদ আর রুষার হাসি প্রদীপ্তাকে ঘাবড়ে দিল আরও। ও কাছুমাছু গলায় বলে, কিছু না তো। শীতল বেগম গাঢ় হেসে বলেন, তোমাকে আজ প্রথম এত খুশি খুশি লাগছে। প্রদীপ্তা মাথা নামালো। ও তো খুশি। আজকের মতো খুশি কবে হয়েছিল মনে নেই। তবে আজ প্রদীপ্তার দিনটা সবচেয়ে সুন্দরতম দিনের একটি। প্রদীপ্তা খাওয়ায় মনোযোগ দেয়। সাদিদ বলে, প্রদীপ্তা সাদিদকে কিছু বলার আগেই ওর উত্তরটা দিয়ে দিল রুষা। আজ ভার্সিটি যাওয়ার কি হলো? ভাইয়া এসেছে, তাই আমি তো কোথাও যাচ্ছি না, তুমিও যেতে পারবে না। সাদিদ, কাব্য একসাথে সুর টেনে বলে। রুষা হেসে ওঠে। প্রদীপ্তা চোরাই চোখে তাকালো আদিফের দিকে। কি নির্লিপ্তভাবে ধীরে ধীরে খাচ্ছে। অন্যত্রে কি হলো না হলো তা দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রদীপ্তা তাকিয়ে রয়। এমনও হয় মানুষ, দুমুখ সাপ টাইপ। প্রদীপ্তার মন বোকার মতো বলে, কিন্তু উনি তো দুমুখ সুপুরুষ। আনমনে হাসি ফুটে উঠল প্রদীপ্তার গালে। বড্ড মিষ্টি দেখালো ওকে। আদিব হুট করে তাকাতেই সেই হাসি নজর কাড়ে। দ্রিম করে কিছু একটা ধাক্কা আছড়ে পড়ে আদিবের হৃৎপিণ্ডে। প্রদীপ্তা নজর সরায় দ্রুত। সাথে সাথে আদিবও সঙ্গে দীর্ঘশ্বাসও ফেলল। মেয়েটা ওকে জ্বালিয়ে দগ্ধ করছে। এর একটা বিহিত জলদি করা প্রয়োজন, সম্ভব হলে আজই।
দুজন মানুষ খুবই নীরব মনে খাওয়ায় ব্যস্ত। রুষারা কথা বলায় ইমদাদ খানরা একটু পর পর কিছু নিয়ে আলাপ তুলছেন। সহসা আদিব তার বাবার অপর প্রান্তে বসা রমণীকে উদ্দেশ্য করে বলে ওঠে। প্রদীপ তার চকিত বিস্মিত নয়নে তাকালো। এই নামে এখানে সবার সামনে ডাকলো কেন উনি? ওর চোখ জুড়ে আতঙ্ক। আদিবের অবশ্য এতে কিছু যায় আসে না। ও ফির তাড়া দিয়ে বলল। প্রদীপটা কম্পিত হস্তে জগ বাড়িয়ে দিল আদিফের দিকে। আদিফ জগ নিল। এটা তো শুধুমাত্র ও ছিলা। আদিফের মেকি কণ্ঠে বলে,